বস, হসপিটালের পুরো এরিয়াতেই তখন গার্ড ছিল, তাই সেখানে হামলা করাটা বোকামি হতো। তাহলে এখন কিছু করো। শুনলাম তরিলতা নাকি খান ম্যানশন থেকে একেবারে মতো চলে গেছে, তবে তার ছেলে মেয়ে নাকি খান ম্যানশনেই আছে। জি স্যার, খবরটা সত্য, কিন্তু তাদের বাড়ির এরিয়াটা পুরোপুরিভাবে তরুলতার কন্ট্রোলেই আছে। বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে সিক্রেট বডিগার্ড রাখা হয়েছে। কিছু তো একটা করো সাফেদ। জমশেদ এবার আয়ুর দিকে তাকিয়ে বলল। তুমি এতদিন কোথায় ছিলে? আয়ু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। স্যার, আমার মা অসুস্থ ছিল, তাই এই কদিন আমি তাকে নিয়ে হসপিটালে ছিলাম। তো আজকে খান ম্যানশনে যাও আর ওদেরকে মারার চেষ্টা করো। নীলাভ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে স্যার। যদিও নীলাভ এরকম কিছুই করেনি, তবুও আয়ু তরু শিখিয়ে দেওয়া কথাগুলোই বলছিল। এখন কি তাহলে হাত পা গুটিয়ে বসে থাকবো? এরই মাঝে সাফেদ বলে ওঠে। আমার কাছে একটা প্ল্যান আছে বস, যদি আপনি শোনেন তাহলে আমি বলতে পারি। শুনি। আমরা একটা গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করব আর সেখানে সমস্ত বিজনেসম্যানদের ইনভাইট করব। তাতে কি লাভ হবে? সেখানে যেহেতু সব বিজনেসম্যানরা আসবে, সেহেতু তরুলতার ভাই তাজিম এহসান, নাজমুল খান আর তার ছেলে নাহিদ খানও আসবে। তারা এলে আমরা তাদেরকে বন্দি করে খুব সহজেই তরুলতা অবধি পৌঁছে যাব। আর এর মাঝে আমি নীলাভ খানের সাথে আলাদা কথা বলে তাকেও ইনভাইট করে নেব। জমশেদ সাফেদের কথায় বেশ খুশি হলেন। এতদিনে তুমি একটা কাজের কথা বলেছো সাফেদ, তো পরশুদিন গেট টুগেদারের আয়োজন করা হোক। এদিকে আয়ুর নেকলেসে থাকা মাইক্রোফোনের সাহায্যে তরু তাদের সব কথাই শুনতে পায়। বাহ, গেট টুগেদার হবে, বেশ ভালো তো হোক। পরের দিন তাজিম নিজের অফিসেই বসেছিল, তখনই তার পিএ দরজায় নক করে। ভেতরে এসো। পিএ ভেতরে এসে তাজিমের দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে বলে। স্যার, এসএম গ্রুপের মালিক আর বিজনেসম্যান জমশেদ হায়দার যৌথভাবে আগামীকালকে একটা গেট টুগেদারের আয়োজন করেছে, আপনাকে ইনভাইট করেছে। তাজিম প্রকোচকে একবার পিএর দিকে তাকালো, তারপর তাকে চলে যেতে বলে কার্ডটি উল্টে পাল্টে দেখতে লাগলো। বলে রাখা ভালো, তাজিম জানে না যে নেহার খুনি জসিম হচ্ছে জামশেদের একমাত্র ছেলে, কারণ যারা তাকে শুধুমাত্র জসিমের নামটাই বলেছিল। আর যেহেতু সে বিদেশে ছিল, সেহেতু সে জমশেদের ব্যাপারেও খুব একটা জানে না, শুধু জানে যে সে খুব বড় মাপের বিজনেসম্যান। বেশ ভালো, সেখানে গেলে তাদের সাথে পরিচিত হতে পারবে। এদিকে নাজমুল আর নাহিদও একই ইনভিটেশন কার্ড পেয়েছে, আর তারাও সেখানে যাবে বলে ঠিক করেছে। নীলাভ পুরো এক সপ্তাহ ছুটি কাটিয়ে আজকে অফিসে এসেছে। নিজের ডেস্কে বসা মাত্রই সাফেদ তার দিকে ইনভিটেশন কার্ড এগিয়ে দেয়। এসপি সাহেব, শুনলাম আপনার ছেলে মেয়ে হয়েছে। নীলাভ হাসি মুখেই বলল। হ্যাঁ মিস্টার শাহরিয়ার, আপনি ঠিকই শুনেছেন। শুনে ভালো লাগলো, তবে আমি এখানে এসেছি অন্য একটা কাজে। আসলে আপনি তো জানেনই যে আমার পেছনে অনেক বড় শত্রু আছে, যারা আমাকে মেরে ফেলতে চায়। আগামীকাল বিজনেসম্যান জমশেদ হায়দারের সাথে আমি যৌথভাবে একটা গেট টুগেদারের আয়োজন করব। আমি চাই আপনি সেখানে উপস্থিত থাকুন। আপনি চান আমি সেখানে উপস্থিত থাকি? হ্যাঁ এসপি সাহেব। আপনি কি প্রোটেকশন চান নাকি পার্সোনালি ইনভাইট করছেন? আমি আপনাকে পার্সোনালি ইনভাইট করছি এসপি সাহেব, আর ব্যক্তিগতভাবে আপনি এলে আমি অনেক বেশি খুশি হব। আশা করি আপনি আসবেন। আমি চেষ্টা করব যেতে। সাফেদ একটা হাসি দিয়ে উঠে চলে গেল। নীরবও কাজের ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার বাড়িতে কল দিয়ে নীর আর নৌশির খোঁজ নিয়েছে। কাঙ্ক্ষিত দিনটি এসেই পড়ে। এদিকে আয়ু বারবার আয়নায় নেকলেসটি দেখছে। তরু বলেছে এটাতে 3 দিনের টাইমার লাগানো আছে। আজকে যদি কোনোভাবে তরু এই নেকলেসটা না খুলে দেয় তাহলে আমি তো শেষ হয়ে যাব। না, যেভাবেই হোক আমাকে এটা খুলতেই হবে।
আয়ুর ভাবনার মাঝে জসিম পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। আয়ু ডার্লিং, কি ভাবছো? আয়ু জসিমের দিকে ফিরতেই জসিমের নজর আয়ুর গলায় থাকা নেকলেসটির ওপর পড়ে। ডার্লিং, এটা তো অনেক সুন্দর, কি দিয়েছি? জসিম নেকলেসটি ধরতে যাবে কিন্তু আয়ু তাকে বাধা দেয়। বেবি, এটার কথা বাদ দাও। আজকে আমি কি পরবো বলো তো? তুমি কিছু না পারলে বেশ সুন্দর লাগে। জসিমের কথাটি শুনে আয়ু উপরে উপরে হাসলেও ভেতরে ভেতরে জসিমকে গালাগালি করছিল। শালা, আজকে তোদের শেষ দিন, তারপর আমি একদম মুক্ত। আমি দেশেই থাকবো না, আবারও লন্ডনে চলে যাব। তারপর একটা বড়লোক ছেলে দেখে বিয়ে করে নেব। আজকে বাঁচতে পারলে আর জীবনেও এদেশে পা রাখবো না। সন্ধ্যা নামতেই তরুসহ উলফ স্কোয়াডের বাকি সবাই রেডি হতে শুরু করে। আজকে তাদের ফাইনাল ব্যাটেল। দীর্ঘ 13 বছর ধরে চলা যুদ্ধ শেষ হবে। গেট টুগেদারের জন্য রেন্টে নেওয়া কমিউনিটি সেন্টারে ইতিমধ্যেই মানুষজন জড়ো হতে শুরু করেছে। রাত 9টার দিকে নীলাভ সহ নাজমুল নাহিদও সেখানে এসে উপস্থিত হয়। তাজিম কিছুক্ষণ আগে সেখানে এসেছে। চারদিক আলোয় আলোয় ঝলমলে। তাজিমকে দেখে নাহিদ তার দিকে এগিয়ে যায়। বোনকে লুকিয়ে কতদিন রাখতে পারো আমিও দেখে নেব। কথাটা শুনে নাহিদ ভীষণ রেগে যায়। সে কিছু বলতে যাবে তার আগেই সেখানে সাফিদ আসে। গুড ইভিনিং মিস্টার খান অ্যান্ড মিস্টার এহসান, আপনারা এসেছেন দেখে আমার খুব ভালো লাগলো। কিছুক্ষণ পরেই আমাদের আয়োজন শুরু হবে, প্লিজ হ্যাভ এ সিট। সাফিদের কথায় তাজিম আর নাহিদ দুজনেই মুখ ঘুরিয়ে স্টেজের সামনে গিয়ে বসে। নীলাভও একটা চেয়ারে চুপচাপ বসে আছে। সে অনেকবার ভেবেছিল আসবে না, কিন্তু বাড়িতে গেলে অনেক বেশি তরুর কথা মনে পড়ে, তাই এসেছে। সবাই বসতেই আয়ু স্টেজে ওঠে। আয়ুকে এখানে দেখে নাহিদ, নাজমুল আর নীলাভও অবাক হয়ে যায়। আয়ুর পরনে ক্রপ টপস, হাতে মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলে, আজকের জন্য আমি এখানে অ্যাঙ্কার হিসেবে এসেছি। আজকের পার্টি আমিই পরিচালনা করব। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের প্রত্যেকের সামনে ফ্যান্সি মাস্ক রাখা রয়েছে। দেখুন, সবাই সেটা পরে আজকের আয়োজনে স্পাইসি অ্যাড করুন। আয়ুর কথা মোতাবেক সবাই সেই মাস্কটা পরে নেয়। তারপর মিউজিক বাজতে শুরু করে। হঠাৎ করেই অনেকগুলো মেয়ে আর ছেলে এসে সবাইকে চেয়ার থেকে টেনে স্টেজে নিয়ে যায়। তারপর নাচতে শুরু করে। নীলাভ তো এসব থেকে বেরিয়ে এক সাইডে দাঁড়িয়েছিল। কমফোর্ট ফিল করার জন্য সেও একটা কালো মাস্ক পরেছে। কালো স্যুটের সাথে কালো মাস্ক, সব মিলিয়ে তাকে একদম মাফিয়া টাইপ লাগছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সফট ড্রিঙ্কস খাচ্ছিল, তখনই একজোড়া মেয়েলি হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নীলাভ আশ্চর্য হয়ে পেছনে ঘুরতেই তার চোখ জোড়া শীতল হয়ে যায়। সামনে থাকা মেয়েটি মাস্ক পরা থাকলেও তাকে চিনতে নীলাভের 2 সেকেন্ডও লাগেনি। মেয়েটি হচ্ছে তরুলতা। তরুর পরনে ডার্ক মেরুন রঙের লুজ শার্ট আর ব্ল্যাক রিপট প্যান্টস, মুখেও রেড মাস্ক। নীলাভও কিছু বুঝে ওঠার আগেই তরু তার হাত ধরে স্টেজে নিয়ে গিয়ে কাপল ড্যান্স করতে লাগলো। নীলাভ তো তরুকে দেখতেই ব্যস্ত। তরু তাকে যেভাবে নাচাচ্ছে সে ঠিক সেভাবেই নাচছে। তরু নিজের 2 হাত দ্বারা নীলাভের গলা জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, ইউ আর লুকিং সো হট। প্লিজ তরু, এভাবে চলে যাস না। আমি পারছি না তোকে ছাড়া থাকতে। কেন পারছো না? আগে তো বেশ পারতে। নীলাভও নিস্তুপ হয়ে গেল। তরু আবারও বলে উঠল, আবারও অভ্যাস হয়ে যাবে। আমারও প্রথম প্রথম এরকম হতো, তারপর অভ্যাস হয়ে গেছে। নীলাভও তরুর কোমর চেপে ধরে তরুকে নিজের কাছে এনে বলে, তরু, শেষবারের মতো বলছি, প্লিজ শুধু একবার সবার কাছে ক্ষমা চেয়ে নে। কথাটা শুনে তরু শীতল কণ্ঠে বলল, নো, ক্ষমা তো দূর, আমি আর যাবই না সেখানে। নীলাভ আর কিছু বলার আগেই তরু তাকে সরিয়ে দিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। নীলাভ অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তরুকে আর কোথাও খুঁজে পায় না। রাত 1টার দিকে পার্টি শেষ হয়ে যায়। নীলাভ চোখ মেলে দেখে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সে চোখ মেলে রাখতে পারছিল না। তখনই মনে পড়ে খাওয়া দাওয়ার এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। নীলাভ বহু কষ্টে আশেপাশে তাকিয়ে দেখতে পায় দুপাশে নাহিদ, নাজমুল আর তাজিমকেও আটকে রাখা হয়েছে। তখনই কেউ একজন তাদের মুখ বরাবর পানি ঢেলে দেয়। ফলে সবার ঘুম ঘুম ভাবটা কেটে যায়।
তারা চারজন চোখ মেলে দেখে তাদের সামনে সফেদ, জামশেদ, আয়ু আর জসিম বসে আছে। নীলাবও আশপাশে তাকিয়ে দেখে স্টেজের ওপরেই তাদের বেঁধে রাখা হয়েছে। তারা চারজন জিজ্ঞাসু দৃষ্টিতে সফেদের দিকে তাকাতেই সফেদ হাসতে হাসতে বলল, তোদের মনে অনেক প্রশ্ন নিশ্চয়ই। প্রশ্ন জাগছে কেন তোদেরকে এভাবে বেঁধে রাখা হয়েছে? তাহলে শোন, তোদেরকে টোপ হিসাবে ব্যবহার করার জন্যই এভাবে বেঁধে রাখা হয়েছে। কথায় আছে না, কান টানলে মাথা আসে। আর মাথাটাকে জানিস? থান্না চৌধুরী রূপে থাকা তোদের তরুলতা এহসান। আয়ু চুপচাপ দাঁড়িয়ে সবার কাহিনী দেখছে। রাত 12টা বাজার পরে সে বুঝে গেছে যে তরু তাকে ভয় দেখানোর জন্য বোমের কথা বলেছিল। আসলে তো নেকলেসে কোনো বোম ছিলই না। কিন্তু এই কথাটা জমশেদ বা জসিম জানলে তাকে পুঁতে ফেলবে বোকামি করার জন্য। সেই জন্য এখন চুপ থাকায় সেও। নীলাভ বলল, তরুকে দিয়ে আপনারা কি করবেন? ওর সাথে আপনাদের কিসের শত্রুতা? জমশেদ উচ্চস্বরে হেসে উঠল। হাতে থাকা গ্লাসে চুমুক দিয়ে বলল। ও আমাদের পথের কাঁটা। জমশেদ আয়ুকে ডেকে নীলাভকে দেখিয়ে বলল, উনিই তো নীলাভ খান, তাই না? তরুলতা এহসানের উইক পয়েন্ট। আয়ু উপর নিচে মাথা নাড়ায়। এদিকে নীলাভ তো রাগে গজগজ করছে। নিজের হাতের বাঁধন খোলার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। সাপের দেরি করো না, তরুলতা এহসানকে খবরটা পাঠাও। তার প্রেম পাখিকে খাঁচায় বন্দি করে ফেলেছি, এসে যেন ছাড়িয়ে নিয়ে যায়। কথাটা বলে জামশেদ হাসতে লাগলো। সাফেদ নিজের ফোনটা বের করতে যাবে, তার আগেই কেউ একজন চেঁচিয়ে বলে ওঠে, তার কোনো প্রয়োজন হবে না। তরুলতা এহসান ইজ হিয়ার। কথাটা শুনে পেছনে তাকাতেই সবাই থমকে যায়। তরু ঘাড় কাত করে হেঁটে হেঁটে তাদের দিকে আসছে। তরু এক হাতে মুখের মাস্কটা সরিয়ে বাঁকা হেসে বলল, তোদের অনেক শখ তাই না আমাকে সামনাসামনি দেখার? নে, লাস্ট বারের মতো মন ভরে দেখে নে। তরুকে দেখে সাফেদ ভয়ে ভয়ে ঢোক গিলে হাতে থাকা গানটা তরুর দিকে তাক করলো, কিন্তু হঠাৎ করে জসিম তাকে থামিয়ে দেয়। তারপর তরুর দিকে ইশারা করে লিপস বাইট করে বলে, ডোন্ট শুট হার। জসিমের কথায় জমশেদ, আয়ুসহ সাফেদ অবাক চোখে তাকায়। জমশেদ বলল, ওকে শ্যুট করো সাফেদ। জসিম ঘোর আপত্তি জানায়। নো ড্যাট, আই ওয়ান্ট হার। জমশেদ ভীতু গলায় বলল, বাজে কথা বলিস না জসিম, ও কিন্তু যেই সেই মাল নয়। জসিম বসা থেকে উঠে তরুর দিকে এগোতে এগোতে বলল, ও কি মানুষ নাকি পড়ি? আমি একবার কাছ থেকে শুয়ে দেখতে চাই। ওকে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দরী মেয়ে এর আগে কখনো দেখিনি। সাফেদ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওদিকে যেও না জসিম। ও যত যাই হোক না কেন, পরিবেশ একটা মেয়ে তো আমার কিছুই করতে পারবে না। জসিম তরুর একদম কাছে গিয়ে তরুর চারপাশে ঘুরতে লাগলো। তরু শুধু ঘাড় কাত করে জসিমের দিকে তাকিয়ে আছে। এদিকে জসিমের কথা শুনে নীলাভও পারছে না তাকে কাঁচা চিবিয়ে খেতে। অবশ্য জসিমের মতো একটা নিকৃষ্ট মানুষরূপী পশুকে খাওয়ার মতো রুচিও হচ্ছে না নীলাভের। ইতিমধ্যে সে বুঝতে পেরেছে তরু কেন সবসময় তাদের আগে পেছনে গার্ডস লাগিয়ে রাখত। সেই গার্ডসগুলো হয়তো আজকে তাদের ফলো করেনি। কেন করেনি সেটা নীলাভও বুঝতে পারছে না। জসিম তরুকে স্পর্শ করতে যাবে, সেই মুহূর্তেই তরু জসিমের হাত মুচড়ে ধরে। জমশেদ তো ছেলের অবস্থা খারাপ দেখে তরুকে শ্যুট করার জন্য গান তাক করতেই আশেপাশের থেকে অনেকগুলো কালো পোশাকধারী লোক বেরিয়ে এসে সবাইকে ঘেরাও করে ফেলে। জমশেদ তরুকে শ্যুট তো করে, কিন্তু অদ্ভুতভাবে তার গান ফাঁকা ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই উপস্থিত সবাই উলফ স্কোয়ারের আন্ডারে চলে যায়। নীলাভও বড় বড় চোখ করে সব কিছুই দেখছে। সে আজকে অনেক দিন পর আবারও সেই একই পোশাকধারী লোকদের দেখতে পেয়েছে, যাদেরকে সে রেইনবো ক্লাবেতে দেখেছিল। সবার পোশাকে বড় বড় করে লেখা উলফ স্কোয়ার, তারপর স্পেসিফিক একটা ওয়ার্ড। দুজন লোক গিয়ে তরুর জন্য একটা চেয়ার এনে দিতেই তরু সেখানে আয়েশি ভঙ্গিতে বসে পড়ে। সিনিয়র বি, ওনাদের হাতের বাঁধনগুলো খুলে দে। কালো মাস্ক পরে থাকা বিভান গিয়ে নীলাভের সামনে দাঁড়ালো।
তার পরনেও কালো পোশাক আর বুকের বাম সাইডে লেখা উলফ স্কোয়াড বি। বিভান এক এক করে সবার হাতের বাঁধন খুলে দিল। এখন রাত্রি 2টো বাজে। নীলাভ তরুর দিকে এগিয়ে যেতে নিলেই তরু থামিয়ে দিয়ে বললে, ওখানেই বসে থাকো, তোমাদের জন্য সারপ্রাইজ আছে। নীলাভ পুনরায় চেয়ারে বসে পড়ল। নাহিদ, নাজমুল আর তাজিমও একে অপরের দিকে তাকাচ্ছে বারবার। কি হচ্ছে কেউই কিছু বুঝতে পারছে না। তখনই সবাইকে অবাক করে দিয়ে কয়েকজন গার্ডস মিলে যারা, সাবিনা, জহুরা, সাফওয়ান আর মাইশাকেও নিয়ে আসে। সেই সাথে এনিমিনি, নীর আর নৌশিকে সাথে করে নিয়ে এসেছে। নাহিদ বলল, মা, যারা তোমরা এখানে কি করছো? যারা ঘুমন্ত জিদানকে নিয়ে একটা চেয়ারে বসতে বসতে বলে, আমি তো নিজের রুমে শুয়েছিলাম, তখনই আপু কল দিয়ে বলল মাকে নিয়ে বাড়ির বাইরে এসে দাঁড়াতে, সঙ্গে নীর আর নৌশিকেও আনতে বলল। আমরা বাইরে এসে দাঁড়ানো মাত্রই একটা গাড়ি আমাদেরকে জোর করে এখানে নিয়ে এলো। যারার কথায় নাহিদ রেগে গেল। ও বলল আর তুমি ওর কথা মতো বাইরে চলে এলে? যারা উত্তর দিল না। তাজিম মাইশার দিকে তাকিয়ে বুঝল তাদেরকেও তরু একইভাবেই এখানে এনেছে। কথার মাঝে তরু রাশভারী কণ্ঠে ডাক দিল, এনিমিনি, এনিমিনি, ওদেরকে এদিকে দিয়ে যাও। তরুর কথা মতো এনিমিনি, নীর আর নৌশিকে তরুর কাছে নিয়ে গেল। তরু 2 হাতে দুজনকে কোলে নিল। দুজনেই ঘুমিয়ে আছে। তরু খুব ভালোভাবে ওদেরকে পরখ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদেরকে খাইয়েছো? জি কুইন। মনে তো হয় না, চেহারা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কুইন, ওরা একটু বেশি ফর্সা তো, তাই অন্ধকারে আপনার কাছে এরকম লাগছে। তরু রাগী চোখে এনিমিনির দিকে তাকায়। তোমাদের মনে হচ্ছে আমি অন্ধকারে ভুল দেখছি? না না কুইন, মিনির কথায় কিছু মনে করবেন না। আসলে প্রিন্স আর প্রিন্সেস তো মা ছাড়া আছে, সেই জন্য চেহারায় একটু দুঃখী দুঃখী ভাব আছে। কথাটা শুনে তরু আর কথা বাড়ল না। ওদের জন্য মশারিযুক্ত দোলনার ব্যবস্থা কর কুইক, এখানে অনেক মশা। তরুর কথা মতো মশারিযুক্ত দোলনা আনা হলো। তরু সেখানে নীর আর নৌশিকে শুইয়ে দিল। তারপর যারার উদ্দেশ্যে বলল, জিদানকেও এখানে শুয়ে দে। যারা সেদিকে এগিয়ে গিয়ে জিদানকেও শুইয়ে দিল। তরু এবার দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, আমাকে নিয়ে আপনাদের মনে যেসব অভিযোগ আছে সেসব কিছুর সমাপ্তি হবে আজকে। তরু ডান দিকে ঘুরে বলল, সিনিয়র এ, জসিমকে আন। আভিক গিয়ে জসিমকে আনলো। তরু আচমকা নিজের পকেট থেকে একটা গান বের করে সেটা জসিমের মাথায় ঠেকিয়ে বলল, কিভাবে আর কেন নেহা খানকে খুন করেছিলি সবার সামনে এক্সপ্লেইন কর, নইলে এই গানে থাকা 6টা গুলি তোর মাথায় ঢুকিয়ে দিব। তরুর কথা শুনে সামনে বসে থাকা সবাই চমকে গেল। অবাক চোখে জসিমের দিকে তাকালো। তাজিম বসা থেকে উঠে জসিমের দিকে এগিয়ে এলো। এটাই জসিম, নেয়ার খুনি। তাজিম এসে জসিমের মুখ বরাবর 2টো পাঞ্চ বসিয়ে দিল। তরু কিছুই বলল না। তাজিম ইচ্ছে মতো মারতে লাগলো জসিমকে। নীলাভ সহ খান ফ্যামিলির সবাই শুধু অবাক চোখে তাকিয়ে রইল তাদের দিকে। জসিম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বলছি। জসিম মাটিতে বসেই বলতে শুরু করলো, নেহার সাথে আমার রিলেশন ছিল, ও আমাকে ভালোবাসতো। মেয়েটার বড্ড বোকা ছিল, আমি যাই বলতাম তাই শুনতো। কিন্তু একদিন নেহা জানে যায় যে আমার আরও অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। আমরা একই স্যারের কাছে প্রাইভেট পড়তাম, যদিও আমি শুধুমাত্র টাইম পাস করার জন্য দিতাম। তো সেই দিন ওর বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমি আর আমার গ্যাংয়ের কয়েকজন মিলে সেই দিন একটা মেয়েকে রেপ করি। রাস্তার পাশে মেয়েটাকে নামিয়ে দিয়ে ওয়ার্নিং দিয়েছিলাম যেন এই ব্যাপারে কাউকে কিছু না বলে। মেয়েটা ভয়ে পেয়ে আমাদের কথায় রাজি হয়ে যায়। মেয়েটা চলে যেতেই নেহা ফোন বেজে ওঠে। আমরা ডান দিকে তাকিয়ে দেখি নেহা হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছে আর ফোনটা অফ করার চেষ্টা করছে। আমাদের দেখা মাত্রই নেহা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন আমি কয়েকজনকে নিয়ে নেহার বাড়িতে গিয়ে ওকে অনেকবার ছেড় দিই, কিন্তু নেহা উল্টে আমাদেরকেই ভয় দেখাচ্ছিল।
ও বলেছিল ও নাকি সবাইকে এই ব্যাপারে বলে দেবে। বব বিল্ডায় এক পর্যায়ে আমি ওর পেরে ছড়ি চালিয়ে দিই। আমার মাথা ঠিক ছিল না। তখন যতক্ষণে বুঝলাম যে কি করে ফেলেছি, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই সময় দেখলাম একটা মেয়ে আমাদের কিছুই দিকে ছুটে আসছে। মেয়েটাকে দেখে আমরা সেখান থেকে পালিয়ে যাই। মেয়েটাও আমাদের কিছু আসতে নিচ্ছিল মেয়েটাও আমাদের পিছু আসতে নিচ্ছিল। নেহাকে রেখে আসতে পারিনি।